মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় 17 মে দিন ধার্য করেছেন আদালত। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে এর রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে সোমবার মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। দুপুর 12টায় শেষ হয়। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ এবং আসিয়ার স্বজনরা। প্রতিনিধি আশরাফুল সাগরের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিনে সকালে আদালতে হাজির করা হয় মামলার সকল আসামিকে। দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আগামী 17 মে এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন। মাগুরা শহরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। পরে শিশুটির মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। গত 13 এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। 11 কার্যদিবসে আজ শেষ হয় বিচারিক কার্যক্রম। ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ মামলায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও বোনের শাশুড়ির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশিন করা 75 জন বাংলাদেশি মুসলিম এবং 3 জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে 75 জন বাংলাদেশি মুসলিম এবং 3 জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশিন করা হয়। তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিল এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। হারুনা রশিদ জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত রবিবার সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীদের ভাষ্য মতে যে 78 জন লোক ভারতের গুজরাট সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছিল, বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26 এপ্রিল ভারতীয় পুলিশ রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে এই ভুক্তভোগীদের নিজের ঘর থেকে তাদেরকে তুলে নিয়ে তাদের পরিবারের সামনে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিবারের সামনেই তাদেরকে শারীরিক, মানসিক এবং ধর্মীয় অবমাননার সুযোগ বক্তব্য প্রদান করে। বর্তমানে গত 11 মে আমরা এই 78 জনের শ্যামনগর থানায় পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী। গতকাল রাত 11টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত 16 ঘন্টা অতিক্রম করলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম নামের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বেলা 1টার দিকে আরও 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তানজিন হোসাইন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা কর্মসূচি আজ 7ম দিনে কর্মবিরতির অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। সকালে একাডেমিক ভবনে না যেয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। 5 দফা দাবিতে 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী 37 শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার এবং শোকজের প্রতিবাদে সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে শিক্ষকরা। যারা লাঞ্ছনা করছে, প্রকৃতপক্ষে যারা দোষী তাদের বিচার করা হবে। তো এখন যেটা দেখলাম যে যারা আসলে
এই আন্দোলন ন্যায্য আন্দোলনের পক্ষে ছিল, সামনে নেতৃত্ব দিয়েছে, মূলত তাদেরকে টার্গেট করে বিচার করা হচ্ছে। বিচার আমরা সবাই চাই, সব শিক্ষার্থীরাই চাই, কিন্তু সেটা অবশ্যই নতুন তদন্ত কমিটি হতে হবে এবং নিরপেক্ষ তদন্ত কমিটি হতে হবে। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী এবং এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম স্নেহা। সকাল 9:15টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে এবং ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুবিনা বেগম এবং তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান। ফরিদপুরে 250 শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেলা 12টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। দুদক জানায়, চলতি অর্থ বছরে মাদারীপুরে 250 শয্যা জেলা হাসপাতালের ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন, গজ, ব্যান্ডেজ, তুলা, কেমিক্যাল রিজেন সামগ্রী এবং আসবাবপত্র ক্রয়ের 6টি প্যাকেজের দরপত্র আহ্বান করে স্বাস্থ্য বিভাগ। এতে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে মর্মে অভিযোগ ওঠায় অভিযান পরিচালনা করে দুদক। আজকের এই অভিযানে আমরা মূলত যেটা আমাদেরকে প্রাথমিক চোখে অসঙ্গতি মনে হয়েছে যে এক ব্যক্তি প্রত্যেকটা লটেই কাজ পেয়েছে। এটা আমাদের কাছে প্রাথমিক অসঙ্গতি মনে হয়েছে। আমরা ডকুমেন্ট চেয়েছি, ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে পিপিআর 2006 এবং 2008 অনুযায়ী এটা হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিস্তারিত আইনগত পদক্ষেপের জন্য কমিশনে প্রেরণ করব। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রায় 6 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় বিহাল দশা স্বাস্থ্যসেবা কেন্দ্রটির। এতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামতাবিজ উচ্ছ্বাস। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2019 সালে 30 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না স্বাস্থ্য কেন্দ্রটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগী আসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে। তবে রোগী আসলেও নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। 22 জনের জায়গায় সেবা দিচ্ছেন 8 জন চিকিৎসক। রয়েছে নার্স, ওয়ার্ড বয়ের সংকটও। এখানে কোনো মেশিন নেই, আমাদের বাইরে যেতে আলটা করতে। হাসপাতালে এসএসসি এক্সরে হয় না বিধায় আমি বাইরে থেকে করাই নিয়ে আসি। প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও নেই এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম। ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় ডাক্তারের মনোনীত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। 500 টাকা দিয়ে টেস্ট করাইছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বেশিরভাগই বন্ধ রাখা হয় চিকিৎসা সেবা। ফলে রোগীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় হাসপাতালটি পরিণত হয় ভুতুরে বাড়িতে। রয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। হসপিটালের ল্যাবরেটরি থেকে ওখান থেকে 80 টাকা দিয়ে প্রস্রাব টেস্ট এবং ডায়াবেটিস টেস্ট করতে হয়। 6.5 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবার জন্য অনতিবিলম্বে যাতে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রেরণ করা হয়। 50 শয্যা উন্নীত করা হলেও মেডিকেল সরঞ্জাম, চিকিৎসক সংকট নিয়ে কোনোভাবে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আর উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধানে কাজ চলছে। বর্তমানে এটা 31 শয্যা জনবল নিয়ে চলছে এবং এই 31 শয্যার জন্য যে জনবল অনুমোদিত আছে সেটাও আমাদের নেই। আমি ইউজিপির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চেষ্টা করছি বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থাগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। শামতাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নগরীর মহেশখাল, নাজির খাল, বীরজা খাল, আগ্রাবাদ, চৌমনি, বক্স কালভার্ট সহ বিভিন্ন খাল সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
উপস্থিত ছিল চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী এবং সেক্রেটারি নুরুল আমিন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, এস.এম. লুৎফর রহমান, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার চৌধুরী। বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে এলেও শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং অবরোধ করে রাখে। মঙ্গলবার সকাল 11টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের রাজাসন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন গ্লোবাল আউটারওয়্যার লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা জানায়, বকেয়া বেতন প্রদানের জন্য মালিকপক্ষ তারিখ নির্ধারণ করলেও বেতন নিয়ে টালবাহানা করতে থাকায় তারা আজ কাজ বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর প্রদানের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা। দুপুরে ইসলামী ফ্রন্ট নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগরের সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ। লিখিত বক্তব্যে তিনি জানান, এদেশে বিনিয়োগ হোক, আমরা এটির বিরোধী নই। দেশের সমৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ আবশ্যকীয়তা অপরিসীম, কিন্তু বিনিয়োগের নামে আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক সার্বিক দিক দিয়ে সক্ষম এবং স্বয়ংসম্পূর্ণ এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের নিকট তুলে দেওয়া হবে তা বোধগম্য নয়। দর্শক, এবার আমাদের কৃষি। কুষ্টিয়ার ভেড়ামারায় মহিষ পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে ভেড়ামারা উপজেলা ভেড়ামারা ফুড ল্যান্ড ক্যাফেতে আশার সদস্যদের এই প্রশিক্ষণ দেয় আশার কুষ্টিয়া জেলা ভেড়ামারা শাখা। এই সময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার কানিজ ফারজানা, আশার ভেড়ামারা উপজেলা শাখার এসডিএম ফজলে রাব্বি, পাবনা জেলার RM শামসুদ্দিন। বিটরুট চাষে ফলন ভালো হওয়ার পাশাপাশি কম খরচ এবং বাজার দরে আশার আলো দেখছে মেহেরপুরের কৃষকরা। বিদেশি এই সবজি ক্ষেত থেকে প্রতি কেজি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় খুশি কৃষকরা। বিটরুট চাষের উপযোগী এসব এলাকায় কৃষকদের প্রশিক্ষণ এবং কার্যকরী উদ্যোগ নিলে সম্ভাবনাময়ী ফসল হয়ে উঠবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি মাহবুব আলমের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। কৃষি নির্ভর মেহেরপুরে একসময় ধান, গম আর পাট প্রধান আবাদ হলেও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে স্বাস্থ্যসম্মত ও লাভজনক সবজি বিটরুট। উচ্চমাত্রার আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি বিটরুটে রয়েছে ভিটামিনস, যা রক্ত পরিশোধন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে এই সবজির চাহিদা বাড়ছে। উন্নত জাতের বিটরুট নিয়ে এসেছে এবং চাষ করছে, এবং চাষিরা এই বিটরুট দেখে অনেক উৎসাহী হয়েছে। আমি এই বিটরুট নিতে এসেছি, আমার এই আধার পাধার একটু ভয় আছে, এটা বিটরুট নিতে এসেছি। প্রতি কেজি বিটরুট বাজারে 100 থেকে 120 টাকা হওয়ায় ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। এই চাষ আমাদের এখানে নতুন এসছে বেটা, তো আমরা চেষ্টা করব এই চাষ আমরা ফের করার জন্য। অনেক ফলন ভালো। বীজের দামটা একটু বেশি হলেও আপনার সেচ খরচ এবং সারের যে খরচ সেটা একদমই কম। কৃষকদের প্রশিক্ষণ দিলে কম জমি থেকেও ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমাদের যেসব উদ্যোক্তারা এরকম ব্যতিক্রমী চাষ করছে তারা কিন্তু লাভবান হচ্ছে। সবচেয়ে ভালো আরও জিনিস সেটা হলো যে আমাদের এক্ষেত্রে যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট আরও বেশি আমাদেরকে কিছু জাত উপহার দেয়, তাহলে আমাদের কৃষকরা আরও বেশি উপকৃত হবে। কৃষি প্রশাসনের সমন্বয়ে সঠিক নির্দেশনায় গ্রামীণ কৃষিতে বিটরুট যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মিফতা গালিব, মাই টিভি।
ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায়। তিনি মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানায়, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টার্চ বোঝাই ট্রাক পাইককান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শুক্লা রায় নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি দেখতে পাই আইসের ভিতরে কিছু মানুষ ছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নরসিংদী বেলাবুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার চর বেলাপুর টানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ির পেছনে ওয়াশরুমে যায় স্কুল ছাত্রী। এ সময় অভিযুক্ত কবির হোসেন ধর্ষণের চেষ্টা করে। ওই শিক্ষার্থীর চিৎকার করলে বাড়ির লোকজন সহ আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। কবিরকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে এবার ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নজরুল ভক্তরা। তারা বলেন, কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করতে হবে। দাবি পূরণের ঘোষণা না এলে আবারও বৃহত্তর কর্মসূচি আসবে বলে জানান আন্দোলনকারীরা। দুপুরে আমরা ত্রিশালবাসী ব্যানারে এই বিক্ষোভে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বরিশাল গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের স্বঘোষিত বিজয়ী চেয়ারম্যানদের বরখাস্ত এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গৌরনদী উপজেলা প্রতিবাদী সচেতন জনতার কণ্ঠস্বর ব্যানারে সকালে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য মনসুরুল আহসান মিলন সহ অন্যান্যরা। ময়মনসিংহে তথ্য অধিকার আইন এবং সংশ্লিষ্ট বিধি বিধান সম্পর্কে অংশীজন সমন্বয়ের জনসচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। কর্মশালায় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের বাসাইলে ত্যাগী এবং কারা নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিএনপির একটি অংশ। দুপুরে বাসাইল উপজেলা সদরে বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানকে যে কোনো মূল্যে বাসাইলে প্রতিহত করার ঘোষণা দেন। একই সাথে তার কুশপুত্তলিকা দাহ করে। কর্মসূচি চলাকালে দু গ্রুপের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এতে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাউসার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হাকিম জিল্লু, কৃষক দল নেতা মাজিদুর রহমান পান্না, বিএনপি নেতা ইসরাইল হোসেন, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে রিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে থানা মোড় চারমাথা থেকে পৌর শহরে রিফলেট বিতরণ করেন রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক বিএনপি নেতা জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম জুয়েল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রনক। পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্র দলের উদ্যোগে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের মাঝে খাবার, স্যালাইন এবং বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এগুলো পথচারীদের মাঝে বিতরণ করা হয়। আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, উপজেলা ছাত্রদল নেতা মইনুল ইসলাম মিরাজ এবং বাউফল সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। আজ বেলা 11টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, 2500 থানা প্রেস ক্লাব, 2500 রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। রাজশাহী নয়, সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবি আদায় শান্তিপূর্ণ ট্রেন অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানান, গত 1 মার্চ 2025 ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সেই সাথে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ট্রেন অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করবেন সুজন। আগামীকাল সুজনের ব্যানারে সর্বস্তরের জনগণ রেলপথ অবরোধ করব এবং পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা হচ্ছে আমাদের আগামীকালের মূল লক্ষ্য এবং কর্মসূচি। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সিলেটের সেরা নার্স এবং মিডওয়াইফ সম্মাননা পদক প্রদান এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সৎ পদের পথিকরা সাংবাদিকদের সভাপতি আয়েশা সিদ্দিকা প্রিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ ডক্টর গোলবদন। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সিলেট বিভাগের 50 জন নার্সকে সম্মাননা প্রদান করা হয়। কুষ্টিয়া নারী চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার এবং তার স্বামী ডাক্তার মাসুদ রানার উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা সর্বস্তরের চিকিৎসক পরিষদ। বেলা 11টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ূর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসকরা জানায়, নারী চিকিৎসক ডাক্তার শারমিন সুলতানার উপর অতর্কিত হামলা, শ্লীলতাহানি, জখম, ছিনতাই এবং অপহরণের প্রচেষ্টার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচার না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। নাটোরের সিংড়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রিলেসিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে উপজেলা হলরুমে এই সভা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ। ব্রাহ্মণবাড়িয়া কসবায় 100 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং PEDP 4 কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ, কসবা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন।